আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওশন কবির। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত 58 দিনের মধ্যে সর্বোচ্চ 786 উপসর্গ নিয়ে বিভিন্ন জায়গায় মারা গেছেন 5 জন। করোনায় বিশ্বে প্রাণহানি 2,55,000 ছাড়িয়েছে আক্রান্ত 36,87,000। ভারতে একদিনে 175 জনের মৃত্যুর রেকর্ড। মানুষের ঢাকা ফেরার হিড়িক, ঝুঁকি থাকলেও জীবন জীবিকা সচল রাখতে চায় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিরোধিতার ভাইরাসে আক্রান্ত বিএনপি মন্তব্য, কাদেরের সরকারের ব্যর্থতায় ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ, বললেন ফখরুল। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। আরও একজনের মৃত্যুতে এ নিয়ে করোনায় মারা গেলেন 183 জন। আর নতুন আক্রান্তের সংখ্যা 58 দিনের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ 786 জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে 10,929 জনে। এদিকে গতকালের চেয়ে কমেছে নমুনা পরীক্ষা। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশের 33টি পরীক্ষা কেন্দ্রে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 5,711টি, যা আগের দিনের চেয়ে 496টি কম। 58তম দিনে এসে করোনা শনাক্ত হয়েছে এ যাবৎকালে সর্বোচ্চ 786 জনে। মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 10,929। মৃত্যু হয়েছে মাত্র একজনের। এ নিয়ে মোট মারা গেলেন 183 জন। করোনা থেকে সুস্থ হয়েছেন 1,403 জন। 24 ঘন্টায় আইসোলেশনে গেছেন 128 জন। 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 5,711টি। এই 5,011-700-র মধ্যে আমাদের শনাক্ত হয়েছে 786 জন এবং এ পর্যন্ত শনাক্ত 10,929 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন একজন, তার বয়স 21 থেকে 30-এর মধ্যে এবং সে পুরুষ। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 183। এমন বাস্তবতায় আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। একজনের থেকে আরেকজনের যে শারীরিক দূরত্ব, এটা বজায় রাখবেন। আমরা 3 ফুট বলছি, কিন্তু এটা যদি আরও বেশি হয় ভালো, কারণ আমাদের একজনের হাঁচি কাশির সাথে আরেকজনের সাথে এটা সংক্রমিত হয়। কাজে আমরা সামাজিক দূরত্ব যত বেশি বজায় রাখতে পারবো সেটা প্রত্যেকের জন্যই নিরাপদ। শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। তাছাড়া আসলে আপনারা দেখছেন যে প্রতিনিয়তই আমাদের আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি নিজে সচেতন না হই তাহলে এই সংখ্যা কিছুতেই কমানো যাবে না। পিপিই সহ চিকিৎসা সরঞ্জামাদির ঘাটতি নেই বলেও আশ্বস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে খুলনায় 2 জন, রংপুরে 1 জন ও মুন্সিগঞ্জে মারা গেছে এক স্বাস্থ্যকর্মী সহ এক শিশু। এদিকে আজও দেশের বিভিন্ন জায়গায় শনাক্ত হয়েছে বেশ কয়েকজন করোনা রোগী, তবে সুস্থ হয়ে বাড়িও ফিরছেন অনেকে। করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে 2 জনের মৃত্যু হয়েছে। তাদের একজন বাগেরহাটের, অপরজন মাগুরার। দুজনেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। জ্বর, সর্দি ও কাশি নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শমশাবাদ এলাকায় মারা গেছে 2 বছরের এক শিশু। শিশুটির 2 চাচা করোনায় আক্রান্ত। জেলায় নতুন 31 জন সহ মোট শনাক্ত 197 জন। চট্টগ্রামে একদিনে 2 পুলিশ সদস্য সহ 15 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে উপসর্গ নিয়ে মারা যাওয়া একজনের নমুনা পরীক্ষাতেও করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত মারা গেছেন 8 জন। ঝালকাঠিতে সিভিল সার্জনের কার্যালয়ের একজনের করোনা শনাক্ত হওয়ায় 20 কর্মচারীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলায় 3 স্বাস্থ্যকর্মী সহ 11 জন আক্রান্ত। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সহ প্রশাসনের 5 কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত। জেলায় মোট 76 জন মহামারী এ রোগে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেলের আরও 2 স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় 171 জন শনাক্ত। ঝিনাইদহে 3 চিকিৎসক ও 1 জন সাবেক সংসদ সদস্য সহ মোট আক্রান্ত 28 জন। বগুড়ায় 1 স্বাস্থ্যকর্মী সহ 2 নারী করোনায় আক্রান্ত। জয়পুরহাটে শনাক্ত 34 জন। হোম কোয়ারেন্টিনে 1,386 জন। আইসোলেশনে 33 জন। করোনায় দিনাজপুরে সোমবার একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ রোগে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। ডাক্তার, নার্স সহ 110 জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। হাসপাতালে একজনের করোনা শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত। সাভারে নতুন 4 জন সহ আক্রান্ত 35 জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 4 জন। টাঙ্গাইলে নতুন 5 জন সহ শনাক্ত 32 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিশ্বে মঙ্গলবার গেল কয়েক ঘন্টায় মৃত্যু হয়েছে 3000-এর কাছাকাছি মানুষের। এ নিয়ে বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 2,55,000 ছাড়িয়েছে। আক্রান্ত 36,87,000-এর বেশি। করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে গেল এক মাসের মধ্যে মঙ্গলবার সর্বনিম্ন 1003 শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে। আর স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত মারা গেছে 800-এরও বেশি। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 71,000-এর কাছাকাছি। স্পেন, ইতালি ও জার্মানিতে মৃত্যু হার কমে আসার ধারা অব্যাহত রয়েছে। স্পেনে নতুন করে মঙ্গলবার 185 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা 25,006 শতাধিক। ইতালিতে নতুন করে মারা গেছে 236 জন। তবে স্পেন ও ইতালিকে ছাড়িয়ে ইউরোপের সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় নাম লিখিয়েছে যুক্তরাজ্য। নতুন করে 693 জনের মৃত্যুতে দেশটিতে মৃতের সংখ্যা 29,000 ছাড়িয়েছে। এদিকে নতুন মৃত্যুপুরী ব্রাজিলে আরও 3 শতাধিক সহ মৃতের সংখ্যা 7,343 জনে দাঁড়িয়েছে। এছাড়া ভারতে সর্বোচ্চ 175 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 1,571 জনে পৌঁছেছে। আক্রান্তের তালিকায় 15 নম্বরে থাকা দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা 46,000 ছাড়িয়েছে। লকডাউন শিথিল হলে আগামী জুন থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন 3,000 মানুষের মৃত্যু হবে। মার্কিন ফেডারেল সরকারে ফাঁস হয়ে যাওয়া এমন তথ্য নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে জানুয়ারি নয় ডিসেম্বরে ফ্রান্সে প্রথম করোনা আক্রান্ত রোগী ছিল বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। অ্যারিজোনার একটি মাস্ক তৈরির কারখানা পরিদর্শনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জুনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন 3,000 মানুষের মৃত্যু হবে এমন তথ্য সঠিক নয়। তিনি দাবি করেন, যেসব রাজ্যে কড়াকড়ি শিথিল করা হয়েছে সেখানে নাগরিকরা সামাজিক দূরত্ব চলছে। এদিকে জানুয়ারি নয়, এক মাস আগে ডিসেম্বরে ফ্রান্সে করোনা আক্রান্ত রোগী ছিল বলে জানিয়েছেন ফরাসি চিকিৎসকরা। তারা বলছেন, নিউমোনিয়া সন্দেহে গেল 27 ডিসেম্বর প্যারিসের কাছের একটি হাসপাতালে এক রোগী চিকিৎসা দেওয়া হয়েছিল। তিনি ও তার 2 ছেলে আক্রান্ত হয়েছিল। চিকিৎসা নেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি ওই রোগীকে আবারও পরীক্ষা করে তার করোনা হয়েছিল বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। সেই রোগীর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস না থাকায় একে কমিউনিটি ট্রান্সমিশন বলে ধারণা করছেন তারা। তাই ডিসেম্বরে করোনা ইউরোপে বিস্তার লাভ করে বলে মনে করছেন চিকিৎসকরা। এতদিন পর্যন্ত 24 জানুয়ারি ফ্রান্সে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে বলে ধারণা করা হয়েছিল। দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে ঢাকা ফিরছেন কর্মজীবীরা। করোনার মধ্যে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। ফেরি পার হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মজীবীরা ঢাকায় রওনা হন, কিন্তু গণপরিবহন না থাকায় বিপাকে পড়তে হয় তাদের। পাটুরিয়া ঘাট থেকে রিক্সা, ভ্যান, সিএনজি কিংবা পিকআপ ভ্যানে করে ঢাকায় ছোটেন তারা। কয়েক গুণ বেশি ভাড়ায় ভেঙে ভেঙে এক স্টেশন থেকে অন্য স্টেশনে গিয়েছেন অনেকে। হেঁটেও রওনা দেন কেউ কেউ। পোশাক কারখানা ও মার্কেট খুলে দেওয়ার কারণে করোনা সংক্রমণের হার বেড়েছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে জীবন ও জীবিকা উভয়ই সচল রাখতে চায় সরকার। তিনি দাবি করেন, অনেক দেশের চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনও ভালো এবং মৃত্যুর হার বেশ কম। করোনা মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কারিগরি পরামর্শ কমিটির বৈঠক মঙ্গলবার হয় সচিবালয়ে। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে বেশ কিছু পরামর্শ উঠে আসে। হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে রোগী যেন ফেরত না যায়, টেস্টের পরিধি বাড়ানো, রিপোর্ট দেওয়ার সময় কমানো, ডাক্তাররা কেন এত বেশি হারে আক্রান্ত হচ্ছে কারণ অনুসন্ধান করা, সরকারের 4র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা বাড়ানো, পরিবার পরিকল্পনা ব্যবস্থা যেন দুর্বল না হয়ে পড়ে, ডাক্তারসহ অন্য স্বাস্থ্যকর্মীদের আরও উৎসাহ দেয়া। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, এত সব সুপারিশ এসেছে, কিন্তু মূল যে বিষয়ে দেশবাসীর উদ্বেগ, অর্থাৎ দোকানপাট, শপিং মল খুলে দেওয়ার বিষয়ে কমিটি কোনোই পরামর্শ দেয়নি। আমাদেরকে যতটুকু সম্ভব এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের যে কথা বলছে, জীবন জীবিকা দুইটাই সাথে সাথে যাবে, কাজে সেইভাবেই এই কাজগুলো হয়ে যাচ্ছে। তা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবে যাতে রুগী না বাড়ে। আমাদের ম্যান্ডেট হলো রুগীগুলো যাতে সঠিক চিকিৎসা পায়, তাদের সঠিকভাবে রাখতে পারি,
এবং সংক্রমণ যাতে না বাড়ে সেই পরামর্শ দিতে পারি। স্বাস্থ্যমন্ত্রী সাফাই গাইলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনো ভালো, কিন্তু স্বাস্থ্যের পাশাপাশি জীবনও চালাতে হবে। মৃত্যু হচ্ছে, আমরা তার জন্য দুঃখিত, বাট হারটা অন্য দেশের তুলনায় এখনো কম আছে, সংক্রমণটা কিছু বাড়ছে। আমরা গত 8-10 দিনে দেখেছি 400-500 করে, এখন 600 ছাড়িয়ে গেছে, এখন 700। যেহেতু কিনা স্বাভাবিকভাবে এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটের আনাগোনা বাড়ছে, কাজে সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি। বৈঠকে আলোচকরা বলেন, চিকিৎসকরা ব্যাপক হারে করোনায় আক্রান্ত হচ্ছেন, কারণ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ঠিকমতো ব্যবহার করতে পারছেন না তারা। বিশেষ করে পিপিই পরা ও খোলার সময় ত্রুটি থেকে যাচ্ছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। শপিং মল এবং গার্মেন্টস চালুর কারণে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। অন্যদিকে দোকান মালিক সমিতির নেতারা বলছেন, মানুষের আতঙ্ক এবং হাতে টাকা কম থাকায় শপিং মলগুলোতে ক্রেতা সমাগম কম হবে। গার্মেন্টস চালুর পর ঈদকে সামনে রেখে 10 মে থেকে সীমিত আকারে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত শপিং মল ও বাণিজ্য বিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আর এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গার্মেন্টস ও শপিং মল দুটোই জনসমাগমের জায়গা, আর যেখানেই জনসমাগম সেখানেই করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। সব মানুষের স্বাস্থ্য সচেতনতা একই রকম নয়। যেখানে জনসমাগম সেখানে আপনি যতই স্বাস্থ্য সচেতন হন না কেন, করোনা আক্রান্তের সম্ভাবনা অনেক বেড়ে যায়। যদি একজন কেরিয়ার আর একজন স্বাভাবিক মানুষ যদি দুজন মাস্ক পরে থাকে, সামনাসামনি থাকে, 6 ফুট দূরে থাকে, তারপরেও দেখা যায় তাদের মাঝে করোনা আক্রান্তের সম্ভাবনা আছে। সুতরাং যেখানে জনসমাবেশ সেখানেই করোনা, জনসমাবেশের জায়গাগুলো থেকে করোনা আরও বেড়ে যেতে পারে। তবে দোকান মালিক সমিতির নেতারা জানিয়েছেন, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনেই শপিং মল, দোকানপাট, বাণিজ্য বিতানগুলো খুলে দেওয়া হবে। ঈদের আগেই দোকানপাট খুললেও ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো হবে না বলেও ধারণা তাদের। ক্রেতা সাধারণের আগমন কম হবে, মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন এবং মানুষের হাতে অর্থ কম। এইসব কারণের পরিপ্রেক্ষিতে এবার ঈদে ব্যবসা খুব ছোট আকারের হতে পারে। ডিস্টেন্স বজায় রেখে মার্কেটের ভিতরে এবং ক্রেতা সাধারণের সাথে ডিস্টেন্স বজায় রেখে ব্যবসা পরিচালনার লক্ষ্যে আমরা দিক নির্দেশনা দিয়েছি। যেসব শপিং মল ও দোকান সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দোকান মালিক সমিতি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। কর্মক্ষেত্রে ফেরা পোশাক শ্রমিকদের করোনা ঝুঁকিমুক্ত রাখাই সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলছেন খাত বিশ্লেষকরা। কোনো কারণে শ্রমিকরা গণহারে আক্রান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা থাকছে, যদিও পোশাক মালিকরা বলছেন পোশাক খাতের স্বার্থেই শ্রমিকের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। একক খাত হিসেবে দেশের সবচেয়ে বেশি শ্রমিক কাজ করেন পোশাক কারখানায়, আর তারা কাজ করেন খুব কাছাকাছি বসেই, তাই করোনার ঝুঁকি তাদের সবচেয়ে বেশি। পোশাক কারখানা খুলে যায় গত কয়েকদিন, শ্রমিকরা যেভাবে কর্মক্ষেত্রে ফিরছেন তার দুশ্চিন্তায় বাড়াচ্ছে। যে জীবন আর জীবিকার যে টানাপোড়েন, সেই অবস্থায় শ্রমিকরা যখন কাজে যোগ দিচ্ছেন তখন তাদের সবার মনেই কিন্তু একটা সংশয় কাজ করছে। এই মুহূর্তে আমাদের যে স্বাস্থ্যর ব্যবস্থা যেরকম আছে, যে ধরনের জীবনের অবস্থা বা আমাদের রাষ্ট্রের যে অর্থনৈতিক সক্ষমতা, সব বিচারে আমাদের কিন্তু একটা এত বড় ঝুঁকি নেয়ার সক্ষমতা কিন্তু আমাদের নেই। ঢোকার আগে আমরা ভালো করে সাবান দিয়ে হাত ওয়াশ করে নিচ্ছি 20 সেকেন্ড মিনিমাম প্রতিটা ওয়ার্কারের। তারপরে আমরা আমাদেরকে থার্মোমিটার আছে, যেটা আমরা বলি যে গান টাইপের, যেগুলো আমরা ঢোকার আগে আমরা টেম্পারেচার দেখে নিচ্ছি। 37 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে আমরা তাদেরকে ঢুকতে দিচ্ছি না, তাকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি। সে বাসায় থাকবে, অন্তত 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে। বাট আমরা আজ অবধি এরকম, আমার ফ্যাক্টরির কথা বলতেছে, আজ অবধি আমরা পাই নাই। মালিকরা বলছেন তারাও কারখানায় গিয়ে কাজ করছেন, তাই কোনো পক্ষেই ঝুঁকির বিষয়ে অবহেলার সুযোগ নেই। আমরা আসতেছি, ফ্যাক্টরিতে আসতেছি, কারণ আমরা যদি না আসি তাহলে কিন্তু ওয়ার্কাররা কনফিডেন্ট লেভেল পাবে না। তা আমাদেরও সুরক্ষা দরকার আছে, আর আমরা যদি সুরক্ষা থাকতে চাই তাহলে আরেকজনকে সুরক্ষা করতে হবে। তাহলে ওয়ার্কারদের সুরক্ষা যদি আমি না করি তাহলে আমার সুরক্ষা কিন্তু হচ্ছে না।
তাহলে আমারও সুরক্ষা থাকতে হইতেছে, তাদেরও হইতেছে। এই জন্য আমরা সমানভাবে দেখতেছি ব্যাপারটা, এটার ব্যাপারে কোনো ছাড় দিচ্ছি না। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের করোনার ঝুঁকি কমাতে মালিকদেরই ভূমিকা বেশি। সরবরাহ করতে হবে প্রয়োজনীয় উপাদান। যে সকল কারখানায় খোলা হচ্ছে তাদের শ্রমিকদেরকে অবশ্যই একজোড়া করে ভালো মাস্ক সেটা দিতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে যে কি করে স্বাস্থ্য সুরক্ষা রেখে দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হয়। যেহেতু গণপরিবহন এখনো চলছে না, সেই জন্য শ্রমিকদের আসা যাওয়ার জন্য মালিকের পক্ষ থেকে যানবাহনের ব্যবস্থা করা উচিত। অর্থনীতির স্বার্থে পোশাক কারখানা খুলে দেওয়া হলেও করোনার ঝুঁকি সবার আগে বিবেচনার তাগিদ দেন বিশ্লেষকরা। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। দিন যতই যাচ্ছে সড়কে ততই বাড়ছে যানবাহনের সংখ্যা। সেই সাথে করোনা সংকটে অলি গলিতে চলছে মানুষের অবাধে চলাফেরা, পুরাই উদাসীন শারীরিক দূরত্ব মানায়। এদিকে ঢাকার প্রবেশ মুখগুলোতে নেই জোরালো তৎপরতা, শহরের ভেতরের চেকপোস্টও চলছে ঢিলেঢালাভাবে। অন্যদিকে আর্থিক সহযোগিতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যু, সাথে আক্রান্ত সংখ্যা। শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অমান্য করার মাত্রাও বাড়ছে দিনকে দিন। সেই সাথে রাজধানীতে বেড়েছে গাড়ি চলাচলের সংখ্যা। রাজধানীর বিজয় সরণি ফিরে পেতে শুরু করেছে আগের রূপ। চারদিকে রাস্তায় গাড়ির জটলা, যে যার মতো চালাচ্ছেন গাড়ি, নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না কেউই। শুধু বিজয় সরণি নয়, মহাখালী কাহুলির চিত্রও একই। করোনা সংকটের মধ্যেও বেড়ে চলেছে লোক সমাগম, পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন যানবাহন। রাস্তায় গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিক্সা ও সিএনজি বেরিয়েছে প্রচুর। রপ্তানিমুখী গার্মেন্টস, তারপর কিছু অফিস আদালত কিছু খুলেছে, এ কারণে আগের থেকে গাড়ির তুলনায় কিছুটা বেড়েছে রাস্তায়। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব মানুষকে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করানোর জন্য। ঢাকার প্রবেশ মুখগুলোতে নেই জোরালো তৎপরতা, ভেতরের চেকপোস্টেও ঢিলে ঢালা ভাব। এদিকে রাজধানীর গাবতলীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, পরিবহন বন্ধ থাকায় চরম অর্থকষ্টে রয়েছেন তারা। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ যারা প্রত্যেক দিন 1400-1500 টাকা করে চাঁদা নিছে আমাদের থেকে, গাড়ির বাইরে বের হওয়ার আগেই আমাদের থেকে চাঁদা নিছে। এরা আমাদের এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা করে নাই। কোথায় মালিক সমিতি আর কোথায় আমাদের শ্রমিক ফেডারেশন? বাংলাদেশ সরকার যেটা আমাদেরকে মনে করেন খাবার দিচ্ছে, এগুলি সম্পূর্ণ কিছু নেতাই আত্মসাৎ করে রাখছে। আজ আমাদের পেটে ভাত নাই, আমাদের ফ্যামিলিরা অনাহারি। ডেলি 1100 টাকা 1500 টাকা চাঁদা দিচ্ছে, আমাদের মালিক মহাজন আমাদের কোনো খবরই নেয় না। আমাদের শ্রমিক ফান্ড আছে, এখান থেকে কি আমাদের সহযোগিতা করে যান? আমাদের সাথে কোনো নেতাকর্মী যোগাযোগ করতেছে না। আমাদের কোনো খাওয়ার নাই, কোনো পরন নাই, কোনো কিছু না। আমার ছেলে মেয়ে কোনো কিছু খাইতে পারতেছে না, যার কারণে আমরা এই রাস্তায় নেমে আইছি। শুক্রবারে এমপি সাহেব সহ আমি নিজে খাবার দিচ্ছি। এক সপ্তাহ পরে আবার খাবার দেওয়ার কথা, আবার সামনে শুক্রবারে। আজকে তারা নতুন করে আবার রাস্তায় নামছে, তাদের দাবি কেটেই দিচ্ছে। মালিকপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। তবে এরই মধ্যেও পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শারীরিক দূরত্ব নিশ্চিতে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন। তিনি দাবি করেন, বিএনপি কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি। এই দুর্যোগের সময়ে বিএনপি কথা বলার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত টাস্ক ফোর্স হচ্ছে, রাজনৈতিক টাস্ক ফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি। করোনার এই দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে বলে জানান ওবায়দুল কাদের। দেশে বিদেশে রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত আজ বিএনপির রাজনীতি। সরকারকে আজ জনগণের জীবনের পাশাপাশি জীবিকাকেও দেখতে হচ্ছে। মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনীতির চাকাকেও সচল করে রাখতে হবে। তাই সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। দোকানপাট খোলা ও শাটডাউন তুলে নেওয়ায় ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ।
বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরও কিছুদিন সামাজিক দূরত্বের নীতি কঠোরভাবে মানা উচিত ছিল। তিনি অভিযোগ করেন, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আগেই কারখানা খুলে দেওয়া হয়েছে। দূরত্ব বজায় রেখে মার্কেট বা দোকান কি চলবে তা জাতির কাছে বোধগম্য নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অনেক গার্মেন্টসের শ্রমিকদের এখনও বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সরকারের অদক্ষতা, অযোগ্যতা আর অদূরদর্শিতার অভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। মল, শপিং মল খুলে দিচ্ছেন কি জন্য? যে ঈদ আসছে, খুব ভালো কথা। ঈদে আপনার মানুষগুলো যারা কাজ করে, কাপড় তৈরি করে, বিভিন্ন রকম কেনাবেচা করে, ব্যবসায় করে, ছোট বড় সব ব্যবসায়ী, তাদের জন্য দরকার, প্রয়োজন আছে। বাট সেটা কি আমার মানুষের জীবনের বিনিময়ে? একটা মাস এটাকে কি নিয়ন্ত্রণ করা যেত না? সরকার এই যে শাটডাউনটা যে তুলে নিচ্ছে, এবং এতে করে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, এটাকে কেন করছে? অজ্ঞতা, উদাসীনতা, এবং জনগণের কাছে যেহেতু তাদের এই সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেই কারণেই তারা এটা করতে সমর্থ হচ্ছে না। একেবারে পুরো করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, কিন্তু সমস্যা হচ্ছে সংক্রমণের আশঙ্কায় করোনায় মৃতের জানাজা বা সৎকারে যেতে পারছেন না স্বজনরা। আবার অনেকে যেতেও চাচ্ছেন না। এমন অবস্থায় দাফন ও সৎকারে এগিয়ে এসেছে রহমতি আলম সমাজ সেবা সংস্থা। বিপদে মানুষই মানুষের পাশে দাঁড়ায়। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ বা অন্যান্য মহামারীতে মানুষই মানুষের হাত ধরেছে, কিন্তু সব চিত্র বদলে দিয়েছে মহামারী করোনা। এ মৃত্যুতে পাশে থাকে না প্রিয় স্বজনরা, মরদেহের কাছে যাচ্ছে না প্রতিবেশীদের কেউই। এই যখন অবস্থা, তখন রাজধানীর বেশ কয়েকটি সংগঠন এগিয়ে এসেছে করোনায় মৃতদের দাফনে। তাদের একটি রহমতে আলম সমাজসেবা সংস্থা। জিনিসটা নিজের ভিতরে লালন করার চেষ্টা করেছি যে কখন বা কিভাবে দেশের জন্য কিছু করা যায়, দেশের মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই চিন্তা, সেই ভাবনা থেকেই এই করোনার সময় যারা মারা যাচ্ছেন তাদের লাশ দাফন কাফনের ব্যবস্থার জন্য আমরা নেমেছি। আসলে যে অধিকাংশ সময় দেখা যায় যে স্বজনরা পাশে থাকছে না, তো স্বজনরা না থাকার কারণে তাদের যেই কাগজপত্র, ডেথ সার্টিফিকেট রেডি করার যে বিষয়টা থাকে, এটা লেন্দি হয়ে যাচ্ছে। এই প্রসেসটা অনেক সময় লেগে যায় এবং মাঝে মাঝে দেখা যায় যে স্বজনরা আসে না, তখন এটা একটা পুলিশ কেস হয়ে যায়, বেওয়ারিশ লাশ হয়ে যায়। রহমতে আলম সমাজসেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান, সাবেক জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব বললেন, এই পরিস্থিতিতে 40 জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে লাশ সৎকারের কাজ শুরু করেন তারা। তাদের সংস্থাটি সরকার অনুমোদিত 3টি সংস্থার একটি। এখন এমন এক দুঃসময় যেখানে ছেলে তার বাবার কাছে আসছে না, মেয়ে তার মার কাছে যাচ্ছে না, আপনজন তার কাছে আসছে না। আল্লাহ যেন এই দুর্বিষহ পরিস্থিতি যেন না হয়, আমি আল্লাহর কাছে দোয়া করব। পাশাপাশি আমাদের রহমতে আলম সমাজসেবা সংস্থা, একটা মুসলমান তার চিরবিদায় জানাজা হবে না, এটা তো মেনে নেওয়া যায় না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাদের জানাজার ব্যবস্থা করেছি। আপনারা দোয়া করবেন আমরা যেন রহমতে আলমের পক্ষ থেকে এই সেবাগুলি করতে পারি। আগামীতে করোনার প্রকোপ বেড়ে গেলে মৃতদেহ সৎকারের কার্যক্রম ঢাকার বাইরে চালানোরও কথা জানিয়েছে রহমতে আলম সমাজসেবা সংস্থা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 2015 সালে মার্স ভাইরাসের মহামারীতে দক্ষিণ কোরিয়ার প্রচুর প্রাণহানিতে নড়ে চড়ে বসেছে কোরিয়ার সরকার ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। মার্স ভাইরাস থেকে শিক্ষা নিয়ে প্রতিটি হাসপাতালে সংক্রামক রোগ নির্ণয় ও চিকিৎসার আলাদা ইউনিট করা হয়েছে, যার সুফল হিসেবে মাত্র 2 মাসের ব্যবধানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায়। দক্ষিণ কোরিয়া প্রতিনিধি মোহাম্মদ ইজাজুল হকের রিপোর্ট। দেগুতে এখন সবকিছু আগের মতোই ফিরে আসছে, আক্রান্তের সংখ্যাও কমে যাচ্ছে, আমরা এখন নির্ভয়ে কাজকর্ম করতে পারছি। সবার সচেতনতায় আমরা করোনা থেকে মুক্ত হতে চলছি, যা আমাদের জন্য আশার বাণী। সারা বিশ্ব যেখানে লকডাউন পদ্ধতিতে গিয়েছে, দক্ষিণ কোরিয়া সেখানে বেছে নিয়েছে তাদের ইউনিক 4T স্ট্র্যাটেজি: টেস্ট, ট্র্যাকিং, ট্রেসিং অ্যান্ড ট্রিটমেন্ট। আর এতেই সফল দক্ষিণ কোরিয়া।
সবাইকে টেস্টের আওতায় নিয়ে আসছে। সন্দেহভাজন একজন রোগী শনাক্ত হলে সে 14 দিন আগে কোথায় কোথায় গিয়েছে সবাইকেই টেস্টের আওতায় আনা। এরা কিন্তু 2 ঘন্টা পর পরই কিন্তু জনগণকে সচেতনমূলক নিউজ দিচ্ছে। এখানে লকডাউন করা হয়নি। চীনের উহানে যখন করোনা ছড়িয়ে পড়ে তখনই কোরিয়ায় গবেষণা শুরু করে গবেষকরা। প্রথমেই দেশটির সকল স্বাস্থ্যকর্মীদের জন্য শতভাগ সুরক্ষা পোশাক বা পিপিই নিশ্চিত করা হয়। কোরিয়া সরকারের দাবি এখন পর্যন্ত কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। কোরিয়ানরা আসলে প্রস্তুত ছিল যে এরকম মহামারী বা প্যান্ডেমিক আবারও আসতে পারে, এবং সেখান থেকেই তারা এই মহামারী বা কন্টাজিয়াস ডিজিজ কন্ট্রোলের জন্য তাদের সবগুলো হসপিটাল এবং রিসার্চ সেন্টারগুলোকে প্রস্তুত করে রাখে। এরপর দ্রুত করোনা ভাইরাস শনাক্তকরণ কিট তৈরিতে মনোযোগী হয় তারা। চীনের উন্মুক্ত করে দেওয়া করোনা ভাইরাসের কমপ্লিট জিনোম সিকোয়েন্স থেকে কোরিয়ার বিশ্ববিখ্যাত বায়োটেকনোলজি কোম্পানিগুলো দ্রুত শনাক্তকরণ কিট তৈরি করে ফেলে। সারা দেশে 600-এরও বেশি করোনা ভাইরাস শনাক্তকরণ কেন্দ্র স্থাপন করা হয়, যেখানে প্রতিদিন গড়ে 20,000 স্যাম্পল টেস্ট করা সম্ভব হয়। Corona is very, successful in the world, This should be learned. Whole country, whole everybody, look, what is it? ফলে লোকেশন এবং কন্টাক্ট ট্র্যাকিং এবং ট্রেসিং করে সন্দেহভাজনদের সর্বোচ্চ সুবিধা সহ আইসোলেশন এবং কোয়ারেন্টিন করে ফেলা হয় এবং আক্রান্তদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। আর এই 4T স্ট্র্যাটেজিতেই বাজিমাত করেছে দক্ষিণ কোরিয়া। হাওরের 90% ও সারা দেশের 25% ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। হাওরের অবশিষ্ট 10% এ সপ্তাহের মধ্যে কর্তন সম্পন্ন হবে বলে জানান তিনি। কৃষিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে হাওর সহ সারা দেশের বোরো ধান কাটার অগ্রগতি এবং করোনা উদ্ভূত পরিস্থিতিতে কৃষির চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের সাথে অনলাইনে মতবিনিময় করেন। সে সময় তিনি আরও বলেন, আগামী জুন মাসের মধ্যে সারা দেশের বোরো ধান 100% কাটা সম্পন্ন হবে। কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং করোনার সময়কালে দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে 8 লক্ষ মেট্রিক টন ধান, 1.5 লক্ষ টন আতপ চাল, 10 লক্ষ টন সিদ্ধ চাল এবং 75,000 টন গম সহ 20,25,000 মেট্রিক টন খাদ্য শস্য ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। হাওড় অঞ্চলে ধান মোটামুটি কাটা হয়ে গেছে, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হবে। আমরা কিন্তু 9,500 কোটি টাকা এটি আমরা কৃষিতে প্রণোদনা বা যেটা সাবসিডি, আপনারা অনেক সময় সাবসিডি বলেন, সাবসিডি আমরা কিন্তু দিয়ে থাকি। এবারে দেশের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে 5,000 পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর বড়বাজার শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে খাদ্য সামগ্রী তুলে দেন গৃহায়ন ও পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। ট্রাফিক পুলিশ সদস্যের মাঝে ইফতার বিতরণ করেছে বেসরকারি সামাজিক সংগঠন পাথওয়ে। বিকালে রাজধানীর বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ বক্সে ইফতার পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়া কর্মহীন, পথচারী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সংগঠনটি। মানবিকতার তাগিদে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন পাথওয়ের স্বেচ্ছাসেবীরা। পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন। বরিশালে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী শিবপুর প্রত্যন্ত এলাকায় দুস্থদের ঘরে ঘরে এসব খাবার সামগ্রী বিতরণ করেন বরিশালের এরিয়া কমান্ডার ও 7 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এছাড়া মিশনারি স্কুলে দুস্থ ও অসুস্থদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ সময় 6 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান সহ অন্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনার কারণে কর্মহীনদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করব জয়। রাজধানীর তেজগাঁও, নাখালপাড়া ও শাহিনবাগ এলাকায় কর্মহীন গৃহকর্মী, হকার, রিকশা চালক ও ভবঘুরেদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। চাল ডাল ছাড়াও বিভিন্ন ইফতার সামগ্রীও দেওয়া হয়। ফ্রান্স প্রবাসী বিদ্যুৎ সাহা সহ কয়েকজন খাদ্য সামগ্রীর জন্য অর্থায়ন করেন। ত্রাণ বিতরণকালে আমরা করব জয়ের কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক বদরুল আলম নাবিল উপস্থিত ছিলেন। পিরোজপুরে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবা ফয়জুর রহমানের মৃত্যু দিবস পালন করেছে জেলা পুলিশ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ৭১-এ মহান মুক্তিযুদ্ধে পিরোজপুরে দায়িত্বরত অবস্থায় তৎকালীন এসডিপিও ফয়জুর রহমানকে নির্মমভাবে হত্যা করে পাক বাহিনী।
এরপর মৃতদেহ নদীতে ফেলে দেয়। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে জনপ্রিয় এই পুলিশ কর্মকর্তার মরদেহ বলেশ্বর নদ থেকে তুলে নদী তীরেই সমাহিত করেন। স্বাধীনতার পর ফয়জুর রহমানের মরদেহ পিরোজপুর কবরস্থানে স্থানান্তর করা হয়। সুন্দরবনে জবাই করা 30 কেজি হরিণের মাংসসহ 3 হরিণ শিকারীকে গ্রেফতার করেছে বন বিভাগ। এ সময় শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া 22টি হরিণ রক্ষা পায়। শিকারীদের ব্যবহৃত 2টি ইঞ্জিন চালিত ট্রলার, একটি ডিঙ্গি নৌকা ও 700 ফুট ফাঁদ জব্দ করা হয়। সোমবার গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের টিয়াচর এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগ মাংসসহ এদের গ্রেফতার করে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 59 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 412 জনে। সবচেয়ে বেশি কুমিল্লায় 98 জন, এরপর চট্টগ্রামে 97 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 58 জন, কক্সবাজারে 50 জন এবং লক্ষ্মীপুরে 48 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আরেকটি বিষয়, নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে 4 থেকে 5 দিন সময় লাগার কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ছে এই বিভাগে। ময়মনসিংহ বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে 282 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে কিন্তু আরও 35 জনের নমুনা পজিটিভ হয়েছে। এই 35 জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন চিকিৎসক ও 5 জন স্টাফ সহ ময়মনসিংহ জেলায় 20 জন, নেত্রকোনা জেলায় 1 জন চিকিৎসক সহ নেত্রকোনা জেলায় 9 জন, জামালপুর জেলায় 5 জন এবং শেরপুর জেলায় নকলা উপজেলায় 1 জন। অর্থাৎ এ নিয়ে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 371 জনে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে ভালো ভিয়েতনামে। এ পর্যন্ত মারা যাননি একজনও। এরই মধ্যে সেখানে খুলে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। ভিয়েতনামে দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর গেল সোমবার থেকে খুলতে শুরু করেছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতির উন্নতি হলেও সতর্কতার জন্য শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিষ্ঠানের অনেক জায়গাতে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। সকল শিক্ষার্থীর দেহের তাপমাত্রা মেপে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত 2,61,000-এর বেশি নাগরিককে করোনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে মাত্র 271 জন। এরই মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 219 জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন 52 জন, তবে 8 জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। চীনে করোনা ছড়িয়ে পড়ার পরপরই কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করে এই সাফল্য পায় ভিয়েতনাম। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় আরেকজনের মৃত্যু। নতুন আক্রান্ত 58 দিনের মধ্যে সর্বোচ্চ 786 উপসর্গ নিয়ে বিভিন্ন জায়গায় মারা গেছেন 5 জন। করোনায় বিশ্বে প্রাণহানি 2,55,000 ছাড়িয়েছে আক্রান্ত 36,87,000। ভারতে একদিনে 175 জনের মৃত্যুর রেকর্ড। মানুষের ঢাকা ফেরার হিড়িক, ঝুঁকি থাকলেও জীবন জীবিকা সচল রাখতে চায় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিরোধিতার ভাইরাসে আক্রান্ত বিএনপি, মন্তব্য কাদেরের। সরকারের ব্যর্থতায় ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ, বললেন ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।